রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি করতে পদক্ষেপ নিচ্ছে সিটি কর্পোরেশন। সংসদে জানালেন প্রধানমন্ত্রী 5 বছরে ঢাকায় রোপণ হবে 5 লাখ বৃক্ষ। বৃষ্টি ও ভোগান্তি নিয়ে এই দিনের শুরু রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। পানি অনেকটা জমে গেছে, মানুষের চলাফেরার ব্যাঘাত ঘটতেছে। সকাল থেকে গাড়ির কম এবং ঘর থেকে বাইরে হতে পারতেছি না। সোমবার পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাস। শুষ্ক বাতাস এবং ঠান্ডা বাতাস থাকে, এর সাথে দক্ষিণা আর্দ্র এবং ওয়ার্ম বাতাস যেটা বলি, এর সাথে যখন সংমিশ্রণ ঘটে সেই সময় এই ধরনের আপনার বর্জ্য মেঘ তৈরি হয় এবং এর প্রভাবে বৃষ্টি এবং বর্জ্য বৃষ্টি হয়ে থাকে। তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে, সে কারণেই বড় বাজেট দিচ্ছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। ব্যবসা বান্ধব দেশ জুড়ে আপনাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে জিডিপি উপলব্ধ হবে। শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী। চলছে ব্যাপক প্রস্তুতি, উদ্বোধন করবেন উন্নয়ন প্রকল্প ও নতুন ক্রীড়া প্রতিযোগিতার। টিকা কার্যক্রম শুরু হলেও হাম ও উপসর্গে শিশু মৃত্যু ও আক্রান্তের হার কমছে না। দেরিতে হাসপাতালে আনাই অন্যতম কারণ বলছেন চিকিৎসকরা। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোট গ্রহণ চলছে। 41,000 বুথে ভাগ্য নির্ধারণ হবে 1,400 প্রার্থীর। ইভিএম জটিলতায় কয়েকটি কেন্দ্রে হট্টগোল। এবারে বিস্তারিত। ফ্যামিলি কার্ডের কারণে আগামী বাজেটে কোনো চাপ পড়বে না। বুধবার সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও সচল করবে ফ্যামিলি ও কৃষক কার্ড, কমবে মূল্যস্ফীতিও। বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 24তম দিন সংসদ অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে নানা প্রশ্ন তুলে ধরেন সংসদ সদস্যরা। চট্টগ্রামকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে সরকারের পদক্ষেপ জানতে চান চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। জবাবে জলাবদ্ধতার কারণে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন এই সমস্যার দ্রুত সমাধানের। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। রাজধানী ক্লিন ও গ্রিন করা, মশা নিধন, ঢাকামুখী জনস্রোত থামানো, বন্যাপ্রবণ এলাকাগুলোতে বাঁধ মেরামত সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় রোড মিডিয়াম, সড়ক দ্বীপ ও উন্মুক্ত স্থানসমূহ সবুজায়ন করার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে ইনশাল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফ্যামিলি কার্ডের অর্থায়ন নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই কার্ড রাষ্ট্রের এক রকমের বিনিয়োগ, এর মাধ্যমে মূল্যস্ফীতি কমবে। অনেকগুলো ফ্যামিলি, অনেকগুলো মহিলা এই কার্ডটি পাবেন। এইটা এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, স্টেট রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। প্রধানমন্ত্রী বলেন, নারী অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে তাদের পরিবারকে সুরক্ষা দিতে চায় সরকার। এ লক্ষ্যে 37,814টি পরিবারের নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 টাকা করে দেয়া হয়েছে। মাননীয় সংসদ সদস্য নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি, ভোগান্তিতে পড়লেন অফিসগামী মানুষ। কোথাও কোথাও পানিও জমে গেছে। যদিও রাস্তায় গণপরিবহন কম, তবে যানজট ছিল ঠিকই। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে এমন বৃষ্টিপাত হতে পারে আগামী সোমবার পর্যন্ত। কয়েকদিন বেশ গরমের পর স্বস্তির বৃষ্টি, তবে দিনের শুরুতেই জনজীবনে ভোগান্তি। বৃষ্টির পানি জমে যায় অনেক স্থানে, এতে কষ্ট বাড়ে অফিসগামী মানুষের। বৃষ্টি হওয়াতে অনেক ভালো লাগছে, কিন্তু অনেক ভোগান্তি হচ্ছে মানুষের, এটাই হচ্ছে বাস্তবতা। মিরপুর 12 দিকে হচ্ছে 12 মেট্রো স্টেশনের ওখানে অনেক পানি জমেছে, মানে অনেক ভোগান্তিতে ভোগা হচ্ছে, মানে রিক্সা চলাচল মানে খুব একটা যাতায়াত নাই।
রাস্তায় গণপরিবহনও দেখা গেছে কম। গন্তব্যে যেতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। সকাল থেকে গাড়ির কম এবং ঘর থেকে বাইরে হইতে পারতেছি না, বাসা থেকে মানে খুবই ভোগান্তি হয়েছে। যাওয়া আসাটা আর কি একটু ভোগান্তির শিকার হচ্ছে। দেখা যাচ্ছে আপনার গাড়ি পাচ্ছে না, গাড়ি পাইলেও আপনার দেখা যাচ্ছে অনেক লেট হচ্ছে। আবহাওয়া অফিস বলছে 4 মে পর্যন্ত এমন বৃষ্টিপাত থাকতে পারে, এরপর আবারও বাড়তে পারে তাপমাত্রা। মোটামুটি সারা দেশে মাঝারি ধরনের ভারী থেকে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। এই যে চলমান বৃষ্টি এটা আরও কন্টিনিউ করবে আগামী 3 থেকে 4 দিন। তারপর যেটা হবে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমে যাবে, তাপমাত্রা বাড়তে থাকবে। আর এর সাথে যেটা রয়েছে সাগর অনেকটা উত্তাল রয়েছে, কারণ সাগরের প্রেশার গ্রেডিয়েন্ট বলি অর্থাৎ বায়ুচাপের আধিক্য রয়েছে। কয়েকদিন ছাতা আর বাড়তি সতর্কতা নিয়েই ঘরের বাইরে যেতে হবে নগরবাসীকে। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়ে কুমিল্লা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা, তলিয়ে যায় বিভিন্ন সড়ক। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে নেত্রকোনার হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নষ্ট হচ্ছে ফসল। সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফসল। এদিকে উপকূলীয় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা নগরীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় জেলা স্কুল রোড, চকবাজার, সালাউদ্দিন মোড় ও টমসম ব্রিজ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে পানি জমে থাকতেছে। দেন আমি এখন আমার যে বাচ্চাকে নিয়ে আসছি ওখানেও পানি, আমি আঁটু সমান পানি থেকে নিয়ে আসছি বাচ্চাকে। সরকারের কাছে আমরা এটা আশু ব্যবস্থা চাই, সুন্দর করে যেন শহরটা চলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নালাগালগুলো কাটিয়ে যেন পানি যাওয়ানোর ব্যবস্থা করে। কিছু পরীক্ষা কেন্দ্রে চরম দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। কোথাও কোথাও হলরুমে পানি ঢুকে পড়ায় তার মাঝেই পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। দায়িত্ব পালন করতে গিয়ে টেবিলের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পরীক্ষকদেরও। ম্যাম চেয়ারের উপরে দাঁড়ায় গাইড হল দিতেছে, আর অনেকে লাইট তারপর মোমবাতি দিয়ে অনেক কষ্টের মাধ্যমে পরীক্ষা। অনেককে হাঁটু সমান পানি পেরিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে। এদিকে ঝুম বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন নারায়ণগঞ্জবাসী। সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। অনেকেই নির্ধারিত সময়ের আগে বাসা থেকে বের হলেও জলাবদ্ধতা ও যানবাহন সংকটে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি। ফতুল্লার ডিএনডি এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তাঘাটে হাঁটাচলা করি তখন যে সমস্যাগুলো ফিল করি, আসলে জানি না কোথায় কি কাজ হয়। দুবার আসা যাওয়া করে ফেলেছি, যাবো কিনা যাবো না ভাবছি। পানি দেখে আবার চলে গিয়েছিলাম। পাহাড়ি ঢল ও অব্যাহত ভারী বৃষ্টিপাতে নেত্রকোনার হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নষ্ট হচ্ছে বড় ফসল। এর মাঝে পাহাড়ি ঢলে কমলাকান্দার বাইরা গাঙ্গের একটি বাঁধ ভেঙে ফসলি মাঠ তলিয়ে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। অঞ্চলে দেখলাম কিছু সঙ্গে পাইলাম যে ওইদিকে নাকি অনেক ধান ডুবে গেছে, কৃষকরা অনেক কান্না করতেছে এই অবস্থা। মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ির বিভিন্ন হাওরে নদ নদীর পানি প্রবেশ করে তলিয়ে যাচ্ছে বড় ফসল। বজ্রপাতে কৃষক মৃত্যুর ঘটনায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। একমাত্র ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। হাওর এলাকায় 1675 হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কার কথা জানায় কৃষি বিভাগ। আবহাওয়া প্রতিকূল থাকায় ব্যাহত হয় ফেরি চলাচল। এদিকে উপকূলীয় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানতে এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই আমরা। চট্টগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, টানা বৃষ্টিতে মানুষের ভোগান্তি নিশ্চয়ই বেড়েছে, কি খবর আছে এই বিষয়ে আপনার কাছে জানাবেন আমাদেরকে। হওয়ার পর থেকে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে প্রবর্তক মোড়, এটি এখানে প্রায় কোমর সমান পানি এই চট্টগ্রামের প্রবর্তক মোড়ে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন ইতিমধ্যে পরিদর্শন করছেন বিষয়টি।
বিষয়টি পরিদর্শন করছেন। পরিদর্শন করে আমরা তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন, আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান রয়েছে, সেই কাজগুলো যেই বাদ দেওয়া হয়েছিল কাজ করার জন্য, সেই বাদগুলো অপসারণ না হওয়ার কারণেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং তিনি বলছেন এগুলো সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে এই বাদগুলো অপসারণ করছেন। এবং তিনি বলছেন নগরীর 36টি খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছেন সিডিএ। এগুলো আগামী 15 মের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এগুলো শেষ হলে 70 থেকে 80 ভাগ জলাবদ্ধতা নিরসন হবে বলে জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন আগামীকাল বিকাল 3টার দিকে জলাবদ্ধ নিরসন প্রকল্পের যে স্টেক হোল্ডারগুলো আছেন তাদেরকে নিয়ে সমন্বয় মিটিং ডাকা হয়েছে। সেই সমন্বয় মিটিং থেকে তারা সিদ্ধান্ত নেবেন এই চলমান বর্ষা মৌসুমে কাজ করবেন কি করবেন না, এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের জন্য এই যে বাঁধগুলোর কারণে আজকে চট্টগ্রামের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই বাঁধগুলো থাকবে কিনা, নাকি পুনরায় স্থাপন করা হবে, নাকি বৃষ্টি হলে সাথে সাথে পূর্ব পরিকল্পনা অনুসারে সেই বাঁধগুলো অপসারণ করা হবে, সেই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে নগরবাসী কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। নগরবাসী জানিয়েছেন এমন জলাবদ্ধতা তারা আর চান না। অতীতে যেই জলাবদ্ধতার কারণে নগরবাসী দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হয়েছে, সেই জলাবদ্ধতা থেকে নগরবাসী মুক্তি চান বলে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব কুমিল্লা আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন, আপনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আকরাম। আপনি যেমনটি বলছিলেন যে আমরা কুমিল্লাতে গত 3 দিনে ধাপে ধাপে যে বৃষ্টি হয়েছে 102 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় যে গতকাল থেকে যে জলাবদ্ধতা ছিল সেটি পানি নিষ্কাশন হয়ে এখন আর জলাবদ্ধতা নেই। তবে এই পানি নিষ্কাশনের পরে কুমিল্লা শহরের লাগোয়া কুমিল্লা যে বিসিক শিল্পনগরী, সেই বিসিক শিল্পনগরী এলাকার মধ্যেই এখন জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ আশেপাশের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোর মধ্যে জলাবদ্ধতা দিয়ে সেখানে মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমি একটু জানবো এখানে যে বিসিক শিল্পনগরী একজন কর্মকর্তা রয়েছেন তার কাছ থেকে যে এই যে শহরের পানি নিষ্কাশন হওয়ার পরে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, আপনারা কি ধরনের ভোগান্তি হচ্ছেন, কি কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, বিসিক শিল্পনগরীর যেই জলাবদ্ধতা এটি আসলে নতুন বিষয় নয়, এটি দীর্ঘদিনের একটি জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতা যে শুধু বিসিকের ক্ষতি হচ্ছে এমন নয়, এই রাস্তা দিয়ে যারা চলাচল করে, বিশেষ করে সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সকল নাগরিকেরই এটি একটি সমস্যার সৃষ্টি হচ্ছে এই ভারী বর্ষণে। আর বিসিক শিল্পনগরীর পানি দিয়ে যে শুধুমাত্র এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এমন নয়, এই জলাবদ্ধতাটা আসলে সৃষ্টি হওয়ার মূল কারণ হিসেবে অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে যে শহরের সকল পানি আসলে এই বিসিক শিল্পনগরীর উপর দিয়ে প্রবাহিত হয়ে একটি আউটলেটে পতিত হয়। এছাড়া বিসিক শিল্পনগরী এলাকার আশপাশের যতগুলো জলাশয় ছিল সেই জলাশয়গুলো ক্রমান্বয়ে ভরাট হয়ে যাওয়ায় এই জলাবদ্ধতাটা আসলে তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মহোদয়ের সাথে আমরা একাধিকবার বৈঠক করেছি। তিনি আমাদেরকে একটি সুখবর দিয়েছেন, সেটি হচ্ছে যে একটি বৃহৎ পরিকল্পনার সাথে একটি পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছেন তিনি, এবং খুব শীঘ্রই আমরা সেটার ফল পাবো বলে আশা করছি। যেমনটি বলছিলেন যে কুমিল্লা শহরের থেকে পানি নিষ্কাশন এবং কুমিল্লা শহরের আশেপাশে যে খালগুলো রয়েছে সেগুলো পরিষ্কারের জন্য কাজ করছেন কুমিল্লার নব নিযুক্ত ইউসুফ মোল্লা টিপু, যিনি প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। তো এই সব কিছু মিলিয়ে এই জলাবদ্ধতা অচিরে নিরসন হবে এমনটাই আমরা কুমিল্লা থেকে আমাদেরকে জেলা প্রশাসন এবং জেলা সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন। তো আমি এই মুহূর্তে খবর জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী অপেক্ষা করছেন নেত্রকোনার সোহান জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ মহিউদ্দিন। আসলে কুমিল্লা থেকে যেমনটি জানাচ্ছিলেন, ঠিক নেত্রকোনাতে কিন্তু গত 2 দিন ধরেই ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদ নদীর পানিগুলো কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করেছে, এবং এতে করে বিলগুলো যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। এতে করে যে ফসল, বোরো ফসল, সেই ফসল কিন্তু নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এগুলো খাল দিয়ে বিভিন্ন নদ নদীর পানি কিন্তু প্রবেশ করছে এই জমিগুলোতে। আমি এখন যে জায়গাটিতে আছি এটি নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের একটি অংশ। এখানে বেশ কিছু অংশে আমি দেখেছি যে পানি প্রবেশ করছে। আর একটি তথ্য দিতে চাই যে এবার এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতে যে পুরো সার্বিকভাবে যদি বলি যে 21% ধান কিন্তু কাটা হয়েছে। এবং হাওর অঞ্চলের কথা যদি বলি যে নেত্রকোনার হাওর অঞ্চল, মদন মোহনগঞ্জ, খালিয়াজুরি এবং কলমাকান্দা ও আটপাড়ার বিভিন্ন অংশে সেখানে কিন্তু প্রায় 60% ধান কাটা হয়েছে বলে আসলে কৃষি বিভাগ বলছে। তবে
কৃষকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে অনেকেই 70% ধান পাকার পরেই কিন্তু কাটা শুরু করেছিলেন। তবে গত কয়েকদিনের যে বৃষ্টি, ভারী বর্ষণ এবং সেই সাথে কিন্তু পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের যে পানির তীব্রতা, সে কারণে কিন্তু আসলে এই পানি বাড়তে থাকায় এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আর বিশেষ করে একটি তথ্য যে আসলে বন্যা পূর্বাভাস বলছে যে নেত্রকোনার বিভিন্ন এলাকাতে কিন্তু বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ ভারতের বিভিন্ন জায়গায় যে চেরাপুঞ্জি সহ বিভিন্ন জায়গায় যে বৃষ্টিপাত হয়েছে, সেই পানি কিন্তু আসলে এই নেত্রকোনা সুনামগঞ্জ হয়েই আসলে নামবে। এই ছিল নেত্রকোনা থেকে আসলে এখনকার সবশেষ পরিস্থিতি। আমি যাব সুনামগঞ্জে, সেখানে রয়েছেন বুরহান জানাবেন আসলে সুনামগঞ্জের সবশেষ পরিস্থিতি। নেত্রকোনাতে যেমনটি বলছিলেন, সুনামগঞ্জের দুঃখ সংবাদ দিয়ে শুরু করছি আমি। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার 2টি বাঁধ আপনার পাহাড়ি ঢলে ভেঙে গেছে এবং কৃষকরা আমাকে যেটা জানিয়েছেন, কিছু সংখ্যক এই জমিন তলিয়ে যাওয়ায় দুঃখে এই ভরা মন নিয়ে তাদের এই অবস্থা এমন সৃষ্টি হয়েছে যে পুরো বৈশাখ মাসে যে অর্জিত ফসল সেটাই নষ্ট হয়েছে। আমাকে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন, এই 2টি বাঁধ রক্ষার জন্য তারা যথাযথ চেষ্টা করছেন। আমি এখন আছি ঢাকার হাওরের এই পানি তলিয়ে যাওয়া জমিতে, যেখানে কৃষকরা এই জলাবদ্ধতার কারণে ধান কাটছেন এই জলাবদ্ধতার মাঝে, এবং শ্রমিক সংকট একটা প্রকট হয়ে দাঁড়িয়েছে সুনামগঞ্জে। 12টি উপজেলায় আপনার এই প্রত্যেকটি হাওরেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যেমনটি বৃষ্টির কারণে আপনার ধীরে ধীরে এই বৈশাখ মাসের যে অবস্থা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। সুনামগঞ্জের বৈশাখ মানে আনন্দের একটা সময় ছিল, সেই বৃষ্টির কারণে আনন্দটা নষ্ট হয়েছে। সুনামগঞ্জের মানুষ যদি চিন্তা করেন, এই সুনামগঞ্জের মানুষ চিন্তা করেন এই বৈশাখের উপরে নির্ভর করে একটি ফসল, এই একটি ফসল যদি নষ্ট হয়ে যায়, সুনামগঞ্জের মানুষ এই দুঃখে কষ্টে তাদের যে এই অনাহারে জীবনযাপন করার যে অবস্থা তৈরি হবে। এবং আমাকে কৃষকরা জানিয়েছেন, সুনামগঞ্জে যে এরকম আবহাওয়া যদি থাকে, সুনামগঞ্জে যদি এই জলবদ্ধতা থাকে, সুনামগঞ্জের ধানগুলো নষ্ট হয়ে যাবে। এবং সুনামগঞ্জের কৃষকরা আমাকে জানিয়েছেন, যদি রোদ না উঠে আপনার এই সুনামগঞ্জের খোলার ধানগুলা গেরা হয়ে নষ্ট হয়ে যাবে। এবং মানুষজন আশা করছেন যে অতি দ্রুত এই। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জনগণ ও রাজনৈতিক দলের সাথে বিগত সরকারের মতো ফ্যাসিস্ট আচরণ করার সুযোগ আর নেই, এই মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এই কথা বলেন তিনি। এছাড়াও সংকট মোকাবেলায় বিরোধী দলকে সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। পাশাপাশি উপকূল রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি খাল খনন কর্মসূচিকে বিপ্লব ও আন্দোলনে পরিণত করার কথা বলেন তিনি। ফ্যাসিস্ট যে আচরণ এদেশের মানুষের সাথে করেছিল, ফ্যাসিস্ট যে আচরণ বিরোধী দলের সাথে করেছিল, রাজনৈতিক দলগুলোর সাথে করেছিল, সেই আচরণ করার সুযোগ এখনো আসে নাই। আর এই আচরণ তো হবেই না, এই আচরণ করার কোনো সুযোগও নাই। যদি লক্ষ্যে পুষতে হয়, গণতান্ত্রিক ভাষা রীতি ফলো করেই আমাকে বিরোধী দল সরকারি দল একে অপরের জন্য সংগ্রাম করেই দেশটাকে গড়তে হবে। এ পর্যায়ে থাকছে অন্য প্রসঙ্গ। তলানিতে থাকা অর্থনীতিকে টেনে তুলতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে, আর সেই কারণেই বড় বাজেট দিচ্ছে সরকার, বলেছেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। বুধবার সকালে বাজেট নিয়ে FBBCCI আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন তিনি। অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য ইস্যু ও বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি $3 বিলিয়ন খরচ হয়েছে। ধসে যাওয়া ব্যাংকিং খাত ও শেয়ার বাজার হাতে পেয়েছে বিএনপি সরকার। এসব থেকে বেরিয়ে পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে। আয়োজনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে প্রাণ ফেরানো জরুরি। গুলির মধ্যে একটা এন্টায়ার সেক্টর দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে আছে, এটা কোনো হেলদি প্র্যাকটিস না। উই মাস্ট গেট ইট ব্যাক ইন দি হোয়াইট ইকোনমি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব এখন নিয়ার ফিউচারে আমরা সব কিছু করব ব্যবসা বান্ধব দেশ জুড়ে আপনাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে জিডিপি করতে হবে। দর্শক, এ পর্যায়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিসা হক। জামান, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী নাফিসা জামান যেরকম সারা দেশের খবর জানাচ্ছিলেন, এবারে আমি আপনাদেরকে জানাবো ভারতের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার খবর।
কড়া নিরাপত্তায় ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। 7 জেলার 142টি আসনে ভোট চলবে স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 পর্যন্ত। মাঠ জুড়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং কড়া নজরদারি। দ্বিতীয় দফায় 41,000-এরও বেশি বুথে ভোট দিচ্ছেন 3 কোটিরও বেশি ভোটার। 1,448 প্রার্থী লড়ছেন এই পর্বে। সব বুথেই রাখা হয়েছে সিসিটিভি এবং নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি। বেশ কয়েকটি কেন্দ্রে এরই মধ্যে বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে, কয়েকজনকে আটকের খবরও মিলেছে। সকালেই ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। এর আগে 23 এপ্রিল প্রথম দফায় 152 আসনে ভোট হয়। পশ্চিমবঙ্গ সহ আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুডুচেরিতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী 4 মে। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আরো খবরাখবর জানাতে নিউজরুম থেকে এই পর্যায়ে আমাদের সাথে আমাদের সহকর্মী মৌ সরাসরি যুক্ত হবেন। মৌ, আমরা নাফিসা, আপনার ভারতের বিধানসভা নির্বাচনের সর্বশেষ খবর হচ্ছে বৈরী আবহাওয়ার মধ্যেই উৎসব মুখর পরিবেশে আসলে ভোট দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ। দ্বিতীয় দফা ভোটে সকাল 11টা পর্যন্ত ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী 40% ভোট পড়েছে। তবে প্রথম দফা ভোট পড়েছিল 92%। 7 জেলায় 142টি আসনে 3 কোটি ভোটার আসলে ভোট দিচ্ছেন নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে। ভোট কেন্দ্রগুলোতে 3.5 লাখ সেনা মোতায়েন করা হয়েছে। তবে বিশৃঙ্খলা এড়াতে বিমান বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে এই সবের মধ্যে আসলে দক্ষিণ কলকাতার ভবানীপুরে নিয়ে আসলে সবার মধ্যে একটা বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে, কারণ এখানে লড়াই করছেন হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সকাল 11টা পর্যন্ত 37% ভোট পড়েছে, তবে সেখানে কিছু কেন্দ্রে আসলে বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ করেছিলেন দক্ষিণ কলকাতার 51,000 ভোটারের নাম তালিকা থেকে আসলে বাদ রাখা হয়েছে। অন্যদিকে আমরা যেটা জানতে পেরেছি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে, তা হচ্ছে আরজিকর কাণ্ডে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন রাজনৈতিক চাপের মুখে পড়েছিল। ইভেন তার আসলে পদত্যাগের ডাকে বিক্ষোভ হয়েছে। সেই সহানুভূতিকে আসলে রাজনৈতিক কৌশলে রূপান্তর করেছে বিজেপি। সেখানে আরজিকর কাণ্ডে ভুক্তভোগী অভয়ের মাকে, মা রত্না দেবনাথকে এবার টিকিট দিয়েছে বিজেপি। তবে শেষ পর্যন্ত আসলে শেষ হাসিটা কে হাসে সেটা জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ধন্যবাদ নাফিস আপনাকে। আফরিন মৌ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউজ 24 নিউজ রুম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফরিন মৌ। তিনি জানাচ্ছিলেন তার কাছে কি খবরাখবর রয়েছে। যেতে চাই ভারতের পশ্চিমবঙ্গ কলকাতাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। আরো খবরাখবর সরাসরি তার কাছ থেকে জানবো। ভাস্কর, সকাল থেকে আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে, একটু জানাবেন এখনকার নির্বাচনের খবরাখবর, আর কি আপনার কাছে কি তথ্য আছে, কেমন দেখছেন, এবং আর কিছুক্ষণ পরই আসলে ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, এই পর্যায়ে আসলে ভোটারদের অংশগ্রহণ আপনি কেমন দেখছেন? দেখো, পশ্চিমবঙ্গে যেমনি ভোট উৎসব চলছে, একদিকে যেমনি রোদ বৃষ্টি চলছে, অপরদিকে কিন্তু গণতান্ত্রিক উৎসব ভোট কিন্তু চলছে। এবং ভোট যখন চলছে, ভোটের কিন্তু রাজনৈতিক উত্তেজনাও রয়েছে। এই মুহূর্তে আমি যেটা দাঁড়িয়ে আছি, আমি তোমার দেখানোর চেষ্টা করবো আপনাকে যে এইটা হলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ঠিক ঢিলছোড়া দূরত্বে। আর ঠিক এর পাশেই এই জয় হিন্দ ভবন, এখানেই কিন্তু ভোট হচ্ছিল। কিছুক্ষণ আগে এই পথেই কিন্তু মানে তীব্র উত্তেজনা বাড়ে। এখানে শুভেন্দু অধিকারী আসেন এবং সেখানে কিন্তু তৃণমূলের সমর্থকদের সঙ্গে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে কিন্তু সিআরপি এবং পুলিশ বাহিনীর মাধ্যমে এটা থামানো হয়। কি বলা হয় শুভেন্দু অধিকারীর মাধ্যমে? শুভেন্দু অধিকারী বলে এখানে বহিরাগতরা ভিড় করেছে, তারা ছাপ্পা ভোট, জাল ভোট দিতে এসেছিল। অপরদিকে তৃণমূলের তরফ থেকে বলা হয় না, এরা সব পাড়া স্থানীয়। আমি দেখাবো যারা পাড়ায় এখানে ছিল, তারা কিন্তু সব স্থানীয় মানুষজন এখানে ছিল। শুভেন্দু অধিকারী তাদেরকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেয় এবং এরাও তখন উল্টো দিক দিয়ে মমতা চোর, পিসি চোর, এরকম ভাবে স্লোগান দিয়ে একটা রাজনৈতিক মানে চাপা উত্তেজনা তৈরি এবং মুহূর্তের মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। আমি শুধু জিজ্ঞেস করবো, দিদি কি হয়েছিল? এখানে সবাই ভোট করছে, আমরা সবাই মিলে ভোট দিচ্ছি। শুভেন্দু অধিকারীর লোক এসে জয় শ্রীরাম করতে আরম্ভ করেছে। সবাই মিলে উত্তেজিত হয়ে গেছে। দিদির পাড়ার লোক, আমরা দিদিকেই আমরা ভোট দিই, উনি সবই জানেন। তা সত্ত্বেও উনি এসে উত্তেজিত সবাইকে করতে, তখন সবাই জয় শ্রীরাম বলতে, উনি যেই বললো জয় শ্রীরাম, তখন আমাদের লোকরা তখন জয় বাংলা বলতে আরম্ভ করেছে।
হিসেবে মানে স্লোগান পাল্টা স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। তবে গণতন্ত্রের উৎসবে কিন্তু ভোট চলছে, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 40% ভোট পড়েছে, সর্বশেষ তথ্য আমার কাছে এটাই পড়ছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী ভাস্কর সর্দার কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন এবং বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের খবরাখবর জানাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে এই নির্বাচনের সবশেষ আপডেট। ফিরে যাচ্ছি স্টুডিওতে সহকর্মী নাফিসা জামানের কাছে। নাফিসা হক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, জানছিলাম বিধানসভা নির্বাচনের খবরাখবর। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।